মাঝে মধ্যে মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যা কিনা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয়। সেমনই একটি অলৌকিক ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাব। ঘটনাটি একজন সাধারণ গ্রামের গরিব কাঠমিস্ত্রি রাজীবের সঙ্গে ঘটা অলৌকিক বাস্তব একটি ঘটনা। রাজীব খুবই দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা ছেলে। যুবক বয়সে সে দেখা পেয়েছিল এক অদৃশ্য মাকলুকাতের সঙ্গে, যাদেরকে কিনা খালি চোখে দেখা যায় না যতক্ষণ না পর্যন্ত তারা আমাদেরকে দেখা দিবে। একটা জিন মেয়ে যে কিনা রাজীবের জীবনে এসেছিল এবং তাকে তার সেই দুর্দশা এবং খারাপ পরিস্থিতি থেকে টেনে তুলে এমন এক জগতে নিয়ে গিয়েছিল, যে জগৎটা তার জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং যেখানে মানুষেরা চাইলেই সহজেই যেতে পারে না। একটা পরী মেয়ে রোকসানা সর্বপ্রথম রাজীবকে পছন্দ করে তাদের দেশে তুলে নিয়ে যায়, কিন্তু রাজীবের দুঃখ দুর্দশা এবং খারাপ পরিস্থিতি শুনে রোকসানা পরবর্তীতে তার প্রেমে পড়ে যায় এবং একজন সামান্য কাঠ মিস্ত্রি যাকে কিনা রোকসানা প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল এবং তার জীবন সঙ্গী হিসেবে তাকে সেখানে তুলে নিয়ে যায়। তার ইচ্ছা ছিল কখনো তাকে আর পৃথিবীতে নামিয়ে দিয়ে যাবে না, কিন্তু রাজীবের পারিবারিক এবং আর্থিক অবস্থা এই সমস্ত সঙ্গতি শোনার পর রোকসানার মন গলে এবং তাকে পৃথিবীতে নিয়ে আসে। এখনও রোকসানার সেই বাড়িটি, যেটা কিনা রাজীবের জন্য সে নির্মাণ করেছিল, বরিশালের সেই গ্রামে অবস্থিত আছে। আজকে থেকে প্রায় 30 বছর আগের সেই ঘটনাটি, যা আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার ফোনে পেয়ে যান। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা আজকে চলে যাব কাঠ মিস্ত্রি রাজীবের জীবনের ঘটনায়। ছোটবেলা থেকেই দারুণ দারিদ্রতা দেখে আমার বেড়ে ওঠা। আমার নাম রাজীব। আমি গ্রামের ছেলে। গ্রামের নদীনালা, খালবিল এবং মাঠে বিলে এই সমস্ত জায়গায় কাজ করেই আমার জীবনযাপন। আমরা মোট 5 ভাই এবং 3 বোন আর 2 বাবা মা। 10 সদস্যের এই পরিবার টানতে আমাদের সকলেরই বেশ কষ্ট হতো। আমি ছিলাম 5ম নাম্বার। বড় ভাইরা যারা ছিল তারা বিয়ে করে যার যার মতো তাদের নিজের জীবন গুছিয়ে ফেলেছিল। কেউ যুদ্ধ হয়ে আলাদা খেত, তবে মেঝো ভাই আর সেজো ভাই তারা বাড়িতে টাকা পয়সা দিত। তারা কৃষক ছিল এবং আব্বা আমাকে দেখাশোনা তারাই করত। আর বাকি যারা ছিল তারা বোন ছিল। আমি সেইবার বাড়ি থেকে চলে আসার সিদ্ধান্ত নিই, কারণ আমি একটু বাউন্ডুলে টাইপের ছিলাম। আমি কখনো কাজের ধার ধরতাম না, আর কখনোই কোনো সাহায্য সহযোগিতা বা টাকা পয়সা দেওয়ার বালাই আমার ছিল না। আব্বা অবশ্য আমাকে অনেক করে পড়ালেখা শেখানোর চেষ্টা করেছে, কিন্তু হঠাৎ করেই যখন আমার আব্বা অসুস্থ হয়ে পড়ে এবং আমার বড় যে 2 ভাই আছে তারা যখন তাদের সমস্ত হাত এবং ছায়া আমাদের পরিবার থেকে তুলে নেয়, তখন আমার ছোট 2 বোন এবং বাবা মাকে নিয়ে আমি একা বিপাকে পড়ি। কারণ ছেলেদের মধ্যে আমি ছিলাম সব থেকে ছোট, আর সকলে সমস্ত দায়িত্ব যেন আমার উপর চাপিয়ে দিয়ে যে যার যার মতো নিজেদের মতো বসবাস করত। আমার বয়স তখন 18 বছর মাত্র। তখন ওরকম কাজকাম করতাম না বা শিখতামও না। গ্রামে থেকে জন খেটে বা টুকটাক যা রোজগার হতো তা দিয়ে নিজের খরচ ওই বয়স পর্যন্ত চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু আব্বা যখন বিছানায় পড়ে, মা অসুস্থ হয়ে যায়, সংসারের পুরো দায়িত্ব যেন আমার উপর এসে পড়ে। কৃষিকাজ করার মতো তেমন অতিরিক্ত জমি জমা ছিল না যেটা করে আমরা আমাদের সংসার চালাবো। সেই বয়সেই আমাকে পাড়ি জমাতে হয় ঢাকা শহরে। ঢাকায় এসে কিছুদিন রিক্সা চালানো, বাসের হেল্পারি করা, আরও অনেক কাজ করেছি। তবে সেইগুলোতে খুব বেশি ইনকাম হতো না বা ওরকম সুযোগ সুবিধাও তেমন একটা ছিল না। সময়কাল তখন 1995 কি 96। আমার বয়স তখন 21-22 বছর। ওই সময়ে আমি মিরপুর 6 নম্বরের একটি কাঠের কারখানায় কাজ করি। কাঠের কাজ আমি শিখেছিলাম আমার এক ভাইয়ের কাছ থেকে। সেই মূলত আমাকে
এখানে কাজ দিয়েছিল এবং আমার ওইখানের রোজগারের টাকায় আমি ঢাকায় থাকতাম এবং বাড়িতে টাকাও পাঠাতাম। আমি চিন্তা করতাম যে যদি এক বেলা বা একদিন দুদিন কাজ না করি সেই ক্ষেত্রে আমার বাড়িতে টাকা পাঠানো হবে না। আব্বার এমন অবস্থা হয়েছিল যে তাকে ওষুধ না খাওয়ালে আর বাড়িতে টাকা না পাঠালে বাড়িতে চুলা চলতো না, কারণ ইনকাম খাওয়া আমি একাই ছিলাম আর প্রত্যেকেই যার যার আখের গোছানোতে ব্যস্ত ছিল। আমি যেখানে কাজ করতাম তার পেছনে ছিল বড় উড ওয়ার্কশপ এবং সেখানে অনেক বড় বড় সরকারি প্রজেক্টের কাজ হতো। ওইখানকারই একজন ঠিকাদার ছিলেন যিনি ওই সরকারি প্রজেক্ট নিজের হাতে নিতেন এবং আমাদের সেই গোডাউনে বা গুদামে ওইখানে কাঠের কাজগুলো করাতেন। ওই অফিসের সক্ষমতা যতটুকুই থাকুক না কেন, আমাদের ওই কন্ট্রাক্টর যেভাবেই হোক তিনি কাজ নিয়ে আসতেন এবং এনে আমাদের ওইখানে কাজ দিতেন এবং আমি তার গুদামে কাজ করতাম। ওইখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ কাজ থাকতো আর ততদিনে আমি বেশ ভালো এবং দক্ষ একজন মিস্ত্রি হয়ে উঠেছি, যেটা কিনা আমার জন্য বেশ উপকারী ছিল, কারণ ততদিন আমি বেশ ভালো একটা ইনকাম করতে শুরু করেছি এবং ভালোভাবেই আমি কাজবাজ করছিলাম। ওই জায়গাটা বেশ গ্রাম্য টাইপের এবং বেশ অদ্ভুত জাতীয় ছিল। আশেপাশে বড় ইমারত বা বিল্ডিং জাতীয় এরকম কোনো কিছু ছিল না, চারিদিকে বন জঙ্গল জাতীয় জায়গা ছিল এবং সেই গুদাম ঘরটা সেখানে অবস্থিত ছিল। আমি সেখানে কাজ করতাম। বিশেষ করে আমি রাত্রে জেগে কাজ করতে পছন্দ করতাম, তখন চারিদিকটা নিরিবিলি থাকতো আর কাজ করতে আমি বেশ ভালো লাগতো, যার কারণে আমি প্রত্যেকদিন দুপুরের দিকে আসতাম আর রাত 12টা বা 1টার দিকে বাড়িতে ফিরতাম। ওই রাতে গভীর রাত পর্যন্ত আমি জেগে কাজ করছিলাম, ওভারটাইম করছিলাম। আমার সঙ্গে যে মিস্ত্রিরা ছিল ওরা চলে গেল, বললো কালকে আবার আসবো। আমি বললাম থাক, আমার বাসা তো এখানেই, আর আমি ওই গুদামের পাশেই একটা নিচের তলার বাড়ির এক রুমে নিয়ে থাকতাম এবং সেখানেই থেকেই প্রত্যেকদিন কাজে আসতাম। সেদিনকে গভীর রাত হয়ে গিয়েছিল, আমি সেখানে বসে কাজ করছি। ওই মুহূর্তে হঠাৎ করেই আমার কাছে দুজন লোক আসলেন। লোক দুটো মূলত হচ্ছে হুডি টাইপের একটা জামা পরা ছিল, তখন কিন্তু গরমকাল, কারখানার ভিতরে ফ্যান চলছে। আমি গরমে এক প্রকার ফ্যানের গরমেও আর কি গরম লাগছিল, কিন্তু ওই মুহূর্তে ওই দুটো লোক শীতের জামা কাপড় বা ওই জাতীয় কিছু বস্ত্র পরে তাদের শরীরটা ঢাকা ছিল এবং চেহারাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না। তেনারা গোডাউনের ভিতর ঢুকলেন। তো আমি তখন কাজ থামিয়ে তাদেরকে বললাম যে কি ব্যাপার, এখানে কি চাচ্ছেন, কিছু লাগবে? গোডাউন তখন বন্ধ হয়ে গেছে, আর এত রাত্রে আপনারা কোত্থেকে আসলেন? লোক দুটো চোখের পলকে, আমি শুধুমাত্র নিচে তাকিয়েছি, চোখের পলকে একদম গোডাউনের মাথা থেকে ভেতর পর্যন্ত চলে আসলো। অথচ ওইখান থেকে ভেতর পর্যন্ত আসতে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় তো লাগবেই হেঁটে আসতে। লোকগুলো 1 সেকেন্ডের মধ্যে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাদের পায়ের দিকে তাকিয়ে দেখলাম পায়ের আকৃতিও বেশ অদ্ভুত। এরকম অদ্ভুত জাতীয় জুতো এর আগে আমি কখনো দেখিনি। কিরকম যেন, এরকম জুতো মানুষে পরে নাকি আমি জানি না, ছাড়ানো চ্যাপ্টা টাইপের জুতো। তখন আমি তাদের দিকে তাকালাম, দেখলাম তাদের মধ্যে থেকে একজনের চোখে মুখে এবং সমস্ত জায়গায় লোম দিয়ে ভরা এবং তারা আমার দিকে তাকিয়ে আছে। আমাকে তখন বলল যে আপনার নাম কি? আমি বললাম কি যে আমার নাম রাজীব। কেন, কি কি চাই? কোনো কাজ করাবেন? কালকে সকালে আসেন। তিনি বললেন সকালে আসতে পারবো না, এখনই চল, আমার সাথে চল। আমি বললাম কোথায় যাব? ওনারা দুজন লোক তখন আমাকে কোনো কথাবার্তা না বলে 2 ডানা ধরে মানে হাত ধরে টেনে তুলল। লোক দুটোর গায়ে ভীষণ শক্তি ছিল। লোক দুটো প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা এবং তাদের চেহারাটা যখন আমি দেখতে পেলাম তখন সত্যি আমি খুব ভয় পেলাম, কারণ লোক দুটো দাড়িগুলো ছিল বেশ লম্বা এবং তাদের চেহারার মধ্যেও এক ধরনের অদ্ভুত পশম ছিল এবং তাদের চোখগুলো জ্বলজ্বল করছিল। চেহারার বা ত্বকের যেসব টেক্সচার সেটা সাধারণ মানুষের মতো কিছু না ছিল না। আমি তখন তাকে বললাম আপনারা কারা এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোক দুটো কোনো কথা বললেন না, আমাকে সেখান থেকে তুললেন এবং তুলে নিয়ে বাড়িতে আসলেন, মানে বাইরে আসলেন। বাইরে এসে আমি দেখলাম সেখানে একটা গাড়ি জাতীয় বাহন রাখা, তবে সেই গাড়ির ভিতরে কোনো চাকা নাই এবং গাড়ির সামনে দুটো অদ্ভুত জাতীয় জন্তু। সেই জন্তু দুটোর পা 4টা, কিন্তু পাগুলো এত চিকন এবং তাদের পিঠে ভাঁজ করা এক ধরনের জিনিস আছে। লোক দুটো আমাকে সেই গাড়ির ভিতরে বসালেন। আমি বললাম আপনারা কারা? তেনারা কোনো কথা বললেন না। গাড়ির ভিতরে আরও 2জন লোক বসা ছিল। আমাকে এক পাশে বসিয়ে তারপর গাড়িটা চলতে শুরু করলো এবং আমি দেখতে লাগলাম
যে জন্তু দুটো মূলত গাড়ি দুটোকে টেনে নিয়ে যাচ্ছিল, সেই জন্তু দুটোর পিঠ থেকে আচমকা এক ধরনের ডানা বের হলো, যেমনটা হাঁসের ডানা থাকে, এবং জন্তুগুলো দেখতে অনেকটা হাঁসের মতো, তবে তাদের পা চারটা এবং ঘোড়ার মতো দেখতেও না। হাঁসের উপরে শরীর যেরকম হয় ঠিক সেরকম, আর গলাটাও অনেকটা লম্বা। এরকম অদ্ভুত জাতীয় জন্তু সত্যি এর আগে আমি কখনোই দেখি নাই। জন্তুটা তখন গাড়িটা উড়িয়ে নিয়ে যেতে লাগলো এবং শহর আস্তে আস্তে ছোট হয়ে যেতে লাগলো। আস্তে আস্তে আমি খেয়াল করলাম দুই পাশে সাদা ঘন কুয়াশার মতো এক ধরনের বেষ্টনী, এবং আমার খুব শীত লাগতে শুরু করলো। আমি বললাম, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ছোটাছুটি করতে লাগলাম। এক পর্যায়ে পাশে থাকা একটা লোক কিরকম অদ্ভুত শব্দ করে উঠলো এবং আমার মাথায় জোরে একটা আঘাত করলো। তার হাত অনেক শক্ত ছিল, মনে হয়েছিল যেন লোহা দিয়ে আমাকে আঘাত করেছে। আমি অচেতন হয়ে পড়লাম এবং আমার ওই অংশটা খুব ব্যথা ছিল এবং কেটে গিয়েছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। আমি চেতনে ছিলাম, কিন্তু আমার যে উঠে বসবো বা দাঁড়াবো সেরকম কোনো শক্তি আমার শরীরে ছিল না। আমাকে তখন ওইখান থেকে নিয়ে আসা হলো, এবং কোথায় নিয়ে আসা হয়েছে আমি জানি না। আমি যখন চোখ খুললাম, আমি দেখলাম, মানে চোখ খুললাম বলতে আমি পুরোপুরি অজ্ঞান হইনি। আমাকে যখন তোলা হলো, গাড়ি থেকে নামিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, অন্ধকার একটা রুমের মধ্যে। চারিদিকে সম্পূর্ণ ফাঁকা এবং সেখানে ছোট্ট একটা ঘর। ঘরটা আমাদের এখানকার দোতলা যেরকম ঘর হয় ওরকম কোনো দোতলা ঘর না, বেশ অদ্ভুত আকৃতির ঘর, গোল প্যাটার্নের, এবং চালটাও বেশ অদ্ভুত প্যাটার্নের। আমাকে সেই ঘরের ভিতরে ওইখান থেকে রাখা হলো এবং একটা তক্তা বা জাতীয় কিছু একটা শোয়ানো হলো। শোয়ানোর পর আমাকে কোনো কিছু একটা দিয়ে ঢেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। তো তখন আমার ওর পরে আর কোনো কিছু মনে নেই, কারণ আমি তো তখন প্রায় অচেতন হয়ে পড়েছি। একে তো ভয়ে, তারপর আবার মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছি সেইটাতে। এর পরের দিন আমাকে যখন তোলা হলো ডেকে, তখন আমি উঠলাম, উঠে বসলাম। তখন আমার কপালে যেখানে কেটেছে ওইখান থেকে রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে। তো আমাকে তখন ওইখান থেকে ধরে বাইরে নিয়ে আসা হলো। চারিদিকে ধুধু মরুভূমির মতো জায়গা, ছোট ছোট ঘাস আছে মাটির উপর, কিন্তু কোনো মানুষজন অথবা ঘর বাড়ি নেই। আমাকে তখন তেনারা একটা গোল গাড়ির মতো দেখতে তার ভিতর বসানো হলো, তার থেকে বাইরে কোনো কিছু দেখা যায় না। আমাকে নিয়ে সেখান থেকে গাড়িটা চলতে শুরু করলো, তবে এখন গাড়িটা উড়ে যাচ্ছে না। গতকাল রাত্রে যখন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তখন এইখানটাই বেশ খানিকটা ঠান্ডা ছিল, কিন্তু এখন বেশ খানিকটা গরম লাগছে এবং বাতাসটাও ভালো লাগছে। তো আমার তখন মাথা ব্যথা করছিল, মাথায় যেহেতু আঘাত লেগেছে। তারপর একটা বিশাল আকৃতির গেট খুলে গেল, গেটটার ভিতর দিয়ে গাড়িটা ঢুকলো ভিতরে। ঢোকার পর আমাকে নিয়ে যাওয়া হলো একটা রাজ দরবার ধরনের বড় বিল্ডিংয়ের মাঝখান দিয়ে একটা জায়গা, তবে ওইখানটা থেকে আকাশ সম্পূর্ণভাবে দেখা যায় এবং সেখানে খুব বড় একটা সিংহাসন রয়েছে। চারিদিকে শত শত মানুষ বসে আছে, মানুষের মতো দেখতে, তবে তারা কেমন যেন অদ্ভুতভাবে হাতে তালি দিচ্ছে, চিল্লাচিল্লি করছে, চেঁচামেচি করছে। তার ভেতর দিয়ে সামনে নিয়ে যাওয়া হলো এবং আমাকে যখন একটা বড় বারান্দার ভেতর দিয়ে একটা কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হলো। কক্ষটা এত বড়, মানে আমাদের এখানকার রুম কতটুকু হয়, 10 হাত বা 12 হাত এরকম রুম, কিন্তু এখানকার একটা কক্ষই প্রায় 50 ফুট এরকম হবে আর কি। এত বড় বড় একটা কক্ষ। সেই কক্ষের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা বসার মতো জায়গা ছিল, তো একজন লোক সেখানে বসে আছে এবং যে দুজন লোক আমাকে সেখানে নিয়ে গেল, ওই লোকটা দেখে তাদেরকে বকতে শুরু করলো এবং কিছু একটা বলার পর তারা আমাকে যে দুজন ধরে নিয়ে এসেছে তারা মাথা নিচু করে ফেললো। তারপর আমাকে সেখানে বসতে বলা হলো, আমি বসলাম এবং একজন মেয়ে সেখানে প্রবেশ করলো। মেয়েটার হাতে এক ধরনের তুলা ছিল এবং এসে আমার কপালে যে কেটেছে সেখানে মুছে দিতে লাগলো। মেয়েটা ছিল খুব সুন্দরী, তার মুখে এক ধরনের জাল টাইপের নাকাব জাতীয় কিছু একটা পরানো। তো এত সুন্দর মেয়ে, এত সুন্দর চোখ তার, আমি তার দিকে তাকিয়ে আছি। তো মেয়েটা আবার ওইখানে মুছে দিয়ে চলে গেল এবং ওই যে ছেলে দুটো আমাকে নিয়ে এসেছিল, বড় বড় লম্বা দুটো লোক, তেনারা ওইখান থেকে চলে গেলেন। ওই লোকটা উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পর বললেন যে তুমি কাজ পারো? আমি বললাম যে কিসের কাজ, কি কাজ? সে তখন বললো যে তুমি এখন কার সামনে দাঁড়িয়ে আছো জানো? আমি বললাম না। তো লোকটা যখন আমার দিকে ফিরে তাকালো, আমি দেখতে পেলাম লোকটার মাথায় এক ধরনের গরু শিংয়ের মতো যেরকম মুকুট থাকে ঠিক সেরকম একটা মুকুট পরা। তার দাড়ি একদম অদ্ভুতভাবে উঠেছে, অনেকটা বানরের মতো দাড়ি এবং মুখটার আকৃতি বেশ অদ্ভুত। আমার দিকে তাকিয়ে তিনি বললেন যে আমি হচ্ছি একটা জিন এবং আমি এখানকার জিনেদের একজন লিডার আর কি।
এই কথা শোনার পর তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কি কোনো অপরাধ করেছি? সে তখন বলল, অপরাধ করনি, তবে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে বিশেষ একটা কারণে। কারণটা আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে, আমাদের এখানে কাঠের যে কারিগর, সে কিছুদিন আগে মারা গিয়েছে। তো আমি লোকমুখে শুনেছি তুমি নাকি খুব সুন্দর কাঠের কারিগর এবং খুব সুন্দর কাঠ দিয়ে তৈজসপত্র এবং জিনিসপত্র তৈরি করতে পারো। আমাদের এখানকার একজন কারিগর ছিল, সে মারা গিয়েছে। ওই জিন লোকটি বেশ দক্ষ ছিল, তবে আমাকে একজন পরামর্শ দিয়েছে তোমাকে দিয়ে কাজ করানোর জন্য। সেজন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তবে ওরা তোমাকে এইভাবে নিয়ে এসেছে, তার জন্য আমি দুঃখিত। তোমাকে এখন থেকে এখানেই থাকতে হবে, এখানেই খেতে হবে, আর যা কিছু করার এখানেই করতে হবে। তুমি আর এখান থেকে যেতে পারবে না। তোমাকে যা বলা হয় বা যা করতে দেওয়া হয় সমস্ত কিছুই তোমাকে দেওয়া হবে। টাকা পয়সা, অর্থবিত্ত, খানা দানা, ভোগবিলাসের বস্তু, তুমি যা চাও সেটাই তোমাকে দেওয়া হবে। তবে তুমি এখান থেকে যেতে পারবে না। আমি বললাম কি যে আমাকে যেতে দেন, আমাকে যেতে হবে আমার। ওই লোকটি তখন বললেন যে আমার এটাই এক শেষ কথা, আমি এর বেশি কথা শুনতে চাই না। তাই বলে তিনি ওইখানে টেবিলের উপর একটা হাত বাড়িয়ে দিলেন, বা ওইখানে একটা জিনিস ছিল, সেটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই দুটো জিন সেখানে প্রবেশ করলো। তার মানে আমি বুঝতে পারছি যে আমি জিনেদের খপ্পরে পড়েছি এবং নিশ্চয়ই জিনেদের এখানকার কাজ করার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে। আমি বেশ ভালো কারিগরির কাজ শিখে ফেলেছিলাম ততদিনে, কিন্তু ওই জিন লোকটি আমার কোনো কথাই শুনলেন না। এবং এটা জিনেদের খুব একজন বড় লিডারের বাড়ি। এখানে আসার পর আমি জানতে পারলাম যে আমার দক্ষ কারিগরিতার কারণে জিনেরা আমাকে এখানে নিয়ে এসেছে কাঠ দিয়ে বিভিন্ন ধরনের তৈজসপত্র এবং নানান ধরনের ফার্নিচার তৈরি করে দেওয়ার জন্য। আমাকে তখন সেই জিন দুটো এখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর তিনারা আমাকে একজন মুরব্বীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মুরব্বীর নাম ছিল হচ্ছে খলিফা। তো খলিফা উনি বেশ ভালো একজন জিন এবং বেশ মুরব্বী একজন জিন, বেশ লম্বা দাড়ি, একদম পুরো বুক থেকে কোমর পর্যন্ত নেমে এসেছে, লম্বা সাদা দাড়ি এবং বেশ বয়স্ক মনে হচ্ছে। তো আমাকে খলিফা তখন বলল, তুমি এসেছো, আচ্ছা ঠিক আছে আসো, তুমি কি কি কাজ পারো? তাই আমি বললাম কি যে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে জোর জবরদস্তি করে, আমি এখানে থাকতে চাই না, আমি চলে যেতে চাই। বাড়িতে আমার বাবা মা আছে, তাদেরকে কে দেখবে? তখন সে বলল, কিছু করার নাই ভাই, এখানে তুমি এসেছো, তোমাকে এখন এখানে থাকতে হবে। এর আগে অনেক কারিগর এখানে এসেছে, তারা এখানে থাকতে না পেরে মারাই গিয়েছে। তবে তুমি কতদিন থাকতে পারো সেটা দেখার বিষয়। আমাদের এই সর্দার উনি বেশ অদ্ভুত জাতীয় মানুষ। জিনেদের দ্বারা কাজ না করিয়ে উনি মানুষ দক্ষ কারিগর নিয়ে আসেন এবং এনে এখানে ওনার নানান ধরনের শখের জিনিস তৈরি করেন। তো তোমাকে দিয়েও করাবে। তুমি যখন এখানে না থাকতে পেরে সহ্য করতে পারবে না, তখন হয়তো নিজেই মরে যাবা। তবে সেটা কোনো সমাধান না। উনি চাইলে তোমার সমস্ত কিছু দেবে, তোমাকে খাওয়া দাওয়া, নারী, ভোগ বিলাসের বস্তু, যা কিছু চাও তোমাকে সমস্ত কিছুই দেবে। কিন্তু কথা হচ্ছে যে ওনার কথা শুনতে হবে। আর একবার যেহেতু এখানে এসে পড়েছো, তাহলে আর কোনোভাবে এখান থেকে যাওয়ার সুযোগ নেই। আমি তখন বললাম, উনি আমার সম্পর্কে জানলেন কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে এখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে, আমি ভালো কারিগরের কাজ পারি আমি জানি, তবে উনি এরকম ভাবে একজন মানুষের সাথে তো করতে পারেন না। জিন লোকটি তখন বললেন, এটা আমি নতুন দেখছি না, এটা আমি বিগত 700 বছর ধরে দেখে আসছি। ওনার বাপই ওরকম ছিলেন, বিভিন্ন দক্ষ কারিগর নিয়ে এই সমস্ত কাজ করাতেন। মানুষের হাতের কাজ নাকি ভালো, জিনেদের মতো এরকম না। আমি তখন বললাম, কি বললেন 700 বছর? সে বলল, হ্যাঁ আমার বয়স 700 বছর, তার থেকে বেশি। আমি তো বললাম কাজের কথা, বয়স 900 বছরের কাছাকাছি হবে, সেই যুবক বয়স থেকে দেখে আসছি। তার কথা শুনে সত্যি আমি বিস্ময় হয়ে গেলাম। তারপর তিনি আমাকে কাজ বুঝিয়ে দিলেন, বললেন কি যে এই সমস্ত কাজ তৈরি করতে হবে। তো ওদের ওইখানকার চেয়ারগুলো ছিল অনেক বড় বড়, আর ওদের ওইখানের দরবারে যেসব চেয়ার ব্যবহার হতো সেগুলো খুব বিশাল আকৃতির, বড় বড় এবং খুব বড় বড় কাঠ ওরা নাকি জঙ্গল থেকে কেটে এবং ফাড়িয়ে এখানে নিয়ে আসতো। কাঁচা কাঠ দেখালো, তারপর যন্ত্রপাতি সমস্ত কিছু দেখালো। এগুলো বানাতে আমার কোনো সমস্যা নেই, আমি পারবো বানাতে। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমাকে যে এখানে থাকতে হবে, তাহলে আমার পরিবারকে কে দেখবে? আমার ছোট 2 বোনকে বিয়ে দিবে কে? আর আমার বাপ মা যারা অসুস্থ তাদেরকে কে দেখবে? এই সমস্ত জিনিস দেখে তো আমি সত্যি খুব অন্যরকম হয়ে যাচ্ছিলাম। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। মুরব্বী লোকটা আমাকে বললো কিছু, এখানে যত ভালোভাবে থাকবে তত ভালোভাবে থাকতে পারবে, আর তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তার কাছে চাইও, তোমাকে দেবে। তো আমি তখন বললাম, বাড়িতে আমার এরকম লোকজন আছে, তারা আমার উপর নির্ভরশীল, তারা খাবে কি? তখন মুরব্বী লোক বলল, সেসব বিষয়ে তো ওনাদের মাথা ব্যথা নেই,
তোমাকে ঠিকঠাক মতো খেতে দিতে পারলে, সমস্ত কিছু দিতে পারলে ওনারা খুশি। তুমি যদি দেখো রাজি করাতে পারো কিনা, যদি পারো তাহলে তো ভালো। আর তোমাকে কিভাবে পেয়েছে ওরা তা তো আমি জানি না ভাই। ঠিক আছে, কাজ করো। আমাকে আমার কক্ষ দেখায় দেওয়া হলো। এত বড় বিশাল কক্ষ আমি আমার জীবনে কখনো দেখিনি। পুরো কক্ষটা কাঠ দিয়ে তৈরি এবং এত সুসজ্জিত, যেন নিচে কার্পেট বিছানো এবং খুব সুন্দর করে ফার্নিচার দিয়ে পুরো ঘরটা সাজানো, এবং সমস্ত ফার্নিচার কাঠ এবং পাথর দিয়ে তৈরি। এখানে বিভিন্ন কারিগর আছে যারা কিনা পাথর দিয়ে বিভিন্ন ধরনের কারিগরি শিল্প তৈরি করে। আমি প্রথম 2 দিন এদিক ওদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কারণ প্রথম কয়েকদিন আমাকে দেখার অনুমতি দেওয়া হলো। আর একটা জায়গায় যেতে নিষেধ করে দেওয়া হলো, সেটা হচ্ছে এই বাড়ির পেছনে ডান সাইড একটা মহল আছে। সেটা হচ্ছে একটা অদ্ভুত সুন্দর মহল। সেখানে এই বাড়ির যেসব মেয়ে জিনরা আছে তারা থাকেন আর কি, এবং ওদিকে কোনো পুরুষ জিনের যাওয়া নিষেধ। তো আমি ওদিক দিয়ে কখনো ভুলেও তাকাতাম না। তো আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, কিসের জন্য আমি জানি না। মুরব্বী জিন মানে খলিফা চাচা, তাকে আমি চাচা বলে ডাকতাম, তাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে আমাকে এখানে কেন নিয়ে আসা হলো, আমি চলে যেতে চাই। আমি খুব কান্না করতাম। দেখতে দেখতে প্রায় মাঝখানে 2 মাস সময় পার হয়ে গেল, এবং এই 2 মাসের ভেতরে আমি শুধু কান্নাই করতাম সবসময়, কারণ আমাকে বাড়ি যেতে হবে। এখানে খাওয়া দাওয়ার কোনো কমতি ছিল না। আমাকে নিয়মিত খাবার দেওয়া হতো, এত দামি দামি খাবার। প্রত্যেকদিন মুরগি, তারপরে গরু, খাসি, বিভিন্ন পশু পাখির মাংস, ফলমূল, মিষ্টি, বিভিন্ন মানে যা খেতে চাইতাম তাই দিত, যা পড়তে চাইতাম তাই দিত। কারণ হচ্ছে আমাকে এখানে থাকতে হবে, খেতে হবে, এখানকার কাজ করতে হবে, এটাই এখানকার নিয়ম ছিল। এবং মানুষগুলো দিয়ে এখানে এভাবে কাজ করাতো। তো এখানে আরও 2জন মানুষের সঙ্গে আমার পরিচয় হলো। তারাও অন্য কাজে দক্ষ ছিল, তাদেরকেও নিয়ে আসা হয়েছে জিনের মাধ্যমে, এবং কিভাবে নিয়ে এসেছে কেউ বলতে পারে না। কার মাধ্যমে কিভাবে নিয়ে এসেছে কেউ বলতেই পারে না। তো যাক, এরকম করে আমার 2 মাস সময় সেখানে কাটলো এরকমভাবে। হঠাৎ করে একদিন বিকেলবেলা, সেদিনকে আমাদের ছুটি ছিল, আমাদেরকে আবার ছুটিও দিত। আমাদেরকে প্রত্যেকদিন যে কাজ করতে হবে এমনটা না, দেখা যেতে টানা 30 দিন কাজ করলে মাসের 20 দিন কাজ করতাম, আর 10 দিন থাকতো ছুটি। আর দিনের বেলা বা রাতের বেলা যখনই কাজ থাকতো, কাজের অর্ডারের উপর নির্ভর করে, যখন যা প্রয়োজন আমাদেরকে সেই সময় বানাইতে হতো। যদি রাত 2টা বাজে বলতো যে বানাইতে হবে, আর রাত্রেবেলা তো ওদের আনন্দ আমেজের সময় আর কি, ওরা রাত্রেবেলায় জেগে থাকতো, দিনের বেলা ঘুমাইতো। তো যখন যা বলতো তাই করতে হতো, কারণ ওদের 24 ঘন্টা কামলা আমরা আর কি। তো সেই মানুষগুলোর কাছে জিজ্ঞেস করলাম। তো একজন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তার বাড়ি হচ্ছে খুলনা। তাকে ওখানে নিয়ে আসা হয়েছে প্রায় 43 বছর আগে। এই কথা যখন আমি শুনলাম, লোকটা তখন মুরব্বী হয়ে গেছিল। 43 বছর আগে তাকে নিয়ে আসা হয়েছে। তার বয়স যখন 13-14 বছর বয়স ছিল তখন নাকি নিয়ে আসা হয়েছিল। তো ওই লোকটা আমাকে তার বাড়িতে নিয়ে গেল, কারণ তিনি এখানে থাকে এবং এখানের একটা জিন মেয়েকে সে বিয়ে করছে। তো ওইটা দেখিয়ে তখন আমার মাথায় আসলো যে আমি যেহেতু বাড়িতে যেতেই পারবো না, তার কি করার, দেখি এখানকার কোনো জিন মেয়ের সঙ্গে আমি এরকম কোনো সম্পর্ক করতে পারি কিনা। তাহলে তো আমাকে এখানেই থেকে যেতে হবে, আর এখান থেকে তো আমি কোনোদিন যেতে পারবো না। আমার পরিবারের কি হবে ততদিন আমি আসলে চিন্তাও করতাম না। চিন্তা হতো আমার 2 বোনকে কীভাবে বিয়ে দিব, এই সমস্ত জিনিস চিন্তা হতো। তো সেদিনকে বিকেলবেলা, ওই যে বললাম ছুটি ছিল, আমি ঘুরতে বের হলাম এখানকার বাজারে। এখানকার বাজারে মানুষজন দেখলে ওরা ঠকাতো আর কি, জিন যারা ছিল ওরা ঠকাতো, কারণ মানুষজন ওরা পছন্দ করতো না, আর ওরা মজা নিত আর কি। যেমনটা আমরা পশু পাখি দেখলে মজা নেই, ওরকমটা মজা নিত। তো আমি সাধারণত বাজার টাজারে গেলে জিনেদের পোশাক পরে ওরকমভাবে সেজে গুজে যেতাম। কিছু বামন জিন ছিল, ওদের মতো করে সেজে যেতাম। তো বাজারের ওইখানে আমি একটা দোকানে থেকে একটা খাবার নিলাম। ওদের ওখানকার সব খাবার খাওয়া যেত না, কারণ জিনেদের খাবার একটু ভিন্ন। খাবারটা নিয়ে আমি বাজারের শেষ প্রান্তে একটা জঙ্গলের মতো জায়গা ছিল, তবে খুব সুন্দর একটা জঙ্গল আর কি, এবং খুব চমৎকার জায়গা। তা আমি হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করেই আমি পেছন দিকে একটা জিনের সঙ্গে কথা বলে সামনের দিকে তাকাতে যাব, ওই মুহূর্তে চাদরে মোড়ানো একটা লোকের সঙ্গে আমি ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে পাশে থাকা একটা দোকানের ওপর পড়ে গেলাম, এবং দোকানে কিছু মালামাল ছিল, সেই মালামালের উপর ওই লোকটা পড়ে গেল, এবং ওই লোকের মুখে চাদরটা একদম ঘোমটা দিয়ে সাজানো ছিল, তাকে দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। তো ওইটার উপর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আসলে মূলত দোষটা আমার না, ওই লোকই আমাকে ধাক্কা দিছে। তো ধাক্কা দিয়ে নিজেই পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর ওই যে দোকানদার জিন, উনি দৌড়ে আসলেন, এসে বললেন কি যে ওদের ভাষা আমি ততদিন পর্যন্ত ভালোভাবে শিখতে পারি নাই, তবে গালাগালি করতেছিল, এটা আমি বুঝতে পারছিলাম। তো ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি লোকটার দিকে হাত বাড়ালাম এবং বললাম উঠে আসেন।
তো লোকটার হাত যখন আমার দিকে বাড়ালো, আমি দেখলাম কিন্তু সেটা একটা মেয়ে। আমি তার হাতের যে চুড়ি ছিল এবং হাতের যে নেল পলিশ দেওয়া, ওইগুলো দেখে বুঝতে পারলাম। এবং তার হাতে যখন আমি স্পর্শ করলাম, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে এটা একটা মেয়ে, কারণ আমি জিনাদের হাতে ধরেছি। এবং এত স্বচ্ছ এবং সুন্দর সেই মেয়ের হাত, তার চেহারাটা চাদরের মধ্যে মোড়ানো ছিল এবং আটকানো ছিল। তো সেই সঙ্গে সঙ্গেই আমার হাত ধরে উঠলো এবং উঠে ওইখান থেকে সেকেন্ডের মধ্যে আমার কোমর ধরে তার শরীরের সাথে লাগিয়ে এক মুহূর্তের ভিতরে একটা লাফ দিল শুধুমাত্র। এবং দেখলাম আগুনের আলোর গতিতে সেখান থেকে ও আমাকে নিয়ে ছুটে চলে আসলো। এবং ছুটতে ছুটতে ওই বাজার থেকে বেশ খানিকটা দূরে একটা জায়গা, খুব শুনশান জায়গা, চারিদিকে কোনো জনবসতি নেই, একটা গাছের মাঝখানে একটা বাগানের মাঝখানে, জঙ্গলের মাঝখানে সেখানে একটা পুকুর আছে। সেই পুকুরের এখানে সে দাঁড়ালো এবং দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে হাঁপাতে শুরু করলো। এবং হাঁপাতে হাঁপাতে হঠাৎ করেই তার মুখের যে চাদর ছিল সেই চাদরটা সে সরালো। সরানোর পর সে আমার দিকে তাকিয়ে বললো কি যে, এই দেখি তুমি কে, দেখি তোমাকে দেখে তো কোনো জিনের মতো মনে হচ্ছে না, তুমি কে? আমি এই সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে হা হয়ে রইলাম, কারণ এত সুন্দর যে কোনো মেয়ে জিন হতে পারে তা আমার বিশ্বাসে ছিল না। এখানকার যেসব দাসীরা কাজ করে তাদেরকে নাকাপের আড়ালে দেখেছি হালকা জালের মতো এক ধরনের নাকাপ পরে, কিন্তু এই মেয়েটা এত পরিমাণ সুন্দর যে তার দিকে আমি যখন তাকালাম, আমি সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আদতেও এত সুন্দর কেউ হতে পারে। তার পরনের পোশাকটা যেরকম সুন্দর, তার শারীরিক গঠন, তার চেহারা ছবি, তার চুল, চোখ, নাক, মুখ এত সুন্দর করে সুসজ্জিত যে তার দিকে তাকিয়ে আমি একদম থতমত খেয়ে গেলাম। সে আমাকে বললো যে তুমি কে? তো আমি বললাম যে জি, তা আমার নাম রাকিব। আমি তখন ওইখানকার ভাষা মোটামুটি শিখেছি আর কি, আর ওরা চাইলেই যে কোনো ভাষায় কথা বলতে পারতো। তো মেয়েটি তখন সঙ্গে সঙ্গে আমার হাত ধরলো, হাত ধরে বললো কি যে সত্যি তো তুমি একজন জিন না, তুমি কে? আর তুমি অবশ্য আমাকে ওইখান থেকে উদ্ধার করেছো, আমি নিজে গিয়ে তোমার গায়ের উপর পড়েছিলাম আসলে। তখন মেয়েটি আমার দিকে তাকালো এবং বলল, তুমি একজন মানুষ তাই না? আমি বললাম হ্যাঁ। তারপর আমাকে বললো যে তুমি কোথায় থাকো? আমি তখন বললাম। সে তখন বললো, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তুমিই তাহলে সেই বিখ্যাত কাঠমিস্ত্রি যার কথা ভাইয়া আমাকে বলে। আমি বললাম ভাইয়া মানে? সে তখন বললো, হ্যাঁ, আমার ভাইয়া তো তোমাকে এখানে নিয়ে এসেছে। উনি একদিন একটা জিনের কাছ থেকে তোমার কাজের ব্যাপারে শুনতে পারে এবং শোনার পর তার মাথায় ভূত চেপেছে যে তোমাকে নিয়ে আসবে এবং তোমাকে এনে এই যে কাজগুলো করায়। আমার যে পালঙ্ক সেটা তো তুমিই তৈরি করেছো। অবশ্য তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল, পালঙ্কটা আমার এত বেশি পছন্দ হয়েছে। কিছু মাস আগে আমি একটা পালঙ্ক তৈরি করেছিলাম, সেটা ওই এখানকার যে লিডার আছে সেই লিডারই আমাকে তৈরি করতে বলেছিল এবং খলিফার মাধ্যমে সেই জিনিসটা তৈরি করা হয়। তবে সেটা যে এই মেয়ের বাড়িতে গিয়েছে সেটা আমি সত্যিই জানতাম না। আমি তখন তাকে বললাম যে এটা তো তোমার তোমার খাট হয়েছে, ওটা তো আমি বানিয়েছি। ও তখন বলল যে হ্যাঁ, এটা আমার খাট, আমার নাম রুকসানা, তুমি? আমি বললাম আমার নাম রাকিব। ও বললো রাকিব, ভালো নাম। আচ্ছা শোনো, তুমি তো খুব সুন্দর কাজ পারো, আর আজকে তুমি আমাকে ওদের হাত থেকে উদ্ধারও করলে। আসলে ওইখানে যদি ওরা আমাকে দেখে ফেলতো তাহলে নির্ঘাত গিয়ে ভাইয়াকে বলে দিত, আর বললেই আমাকে বাড়ি থেকে বের হওয়া নিষেধ করে দিত। আমি বললাম কেন? আপনি তো চাইলে, সেরকম বললো, আপনি করে বলা দরকার নেই, তুমি করেই বলো। অনেকদিন পর কারোর সঙ্গে তো মন খুলে কথা বলছি, আসলে তুমি না হলে এদিকটা আসাই হতো না। যাই হোক, তুমি বলো কি জন্য বলছিলে? আমি তখন বললাম আসলে আমাকে যে এখানে কেন নিয়ে আসা হয়েছে, তোমার ভাইয়া কেন নিয়ে এসেছে, আমাকে এখান থেকে যেতে হবে, আমাকে তুমি দিয়ে আসতে পারবে? ও তখন হাসি খুশি মনে বলল, আরে সেটা পরে হবে, আগে এখানে বসো, আগে তোমার সঙ্গে কথা বলি একটু। অনেকদিন পর বাড়ি থেকে বের হয়েছি। আসলে হয়েছে কি শোনো, ভাইয়া আমাকে মোটেই বাড়ি থেকে বের হতে দেয় না, আর আমি এই সমস্ত জায়গা দিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করি। আচ্ছা ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে, এখন থেকে তোমার সাহায্য নিয়ে আমি বিল্ডিং থেকে বের হতে পারবো, কারণ তোমাকে বা তোমার সঙ্গে যাওয়ার সময় তো আর কেউ তোমাকে আটকাবে না, তাই না? তুমি শুধু আমাকে চাদরে মুড়িয়ে এখান থেকে নিয়ে আসবে, পারবা না? আমি তখন বললাম যে পারবো, কিন্তু আগে আমার কথা তো শোনো। ও আমার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। ও এত সুন্দরভাবে হাসি খুশি মনে আমার সঙ্গে কথা বলছিল, দেখা করছিল, যেন ও আমাকে কতদিন ধরে চেনে, তুমি তুমি করে বলছিল, এবং ও খুবই হাসি খুশি ছিল। ও তখন আমাকে বলল যে আমি ওইখান থেকে এখানে কেন এসেছি সেটা জানবা না? আসলে ওই মহল থেকে আমাকে বেরই হতে দেয় না, এমনকি বাগান পর্যন্ত আসতে দেয় না। এরকম আটকা থাকা অবস্থায় কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। সেই জন্য আমি চলে এসেছি বাজারে ঘুরতে,
অনেক দিন পর এসেছি জানো। আমার এক দাসী আছে, ওই দাসীর সঙ্গে বের হয়েছি। দাসী বলেছে যে আমি নাকি ওর বোন, সেইভাবে করে আমাকে বের করে নিয়ে এসেছে। আর আমি এই বাজারে ঘোরাফেরা করছি। সত্যি এই নগরে আমার ঘুরতে খুব ভালো লাগে। এখন থেকে তো তোমাকে পেয়ে গিয়েছি, তোমার সঙ্গে আমি এখন থেকে বের হব, কি মজা হচ্ছে। এটা সে বলতে শুরু করলো। হঠাৎ করে সে থমকে গেল এবং আমার দিকে তাকালো। তাকিয়ে বলল, কি ব্যাপার রাকিব, তুমি এরকম চুপ করে আছো কিসের জন্য? তুমি এত সুন্দর একজন কারিগর, তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল, সেটা তো এখন পূরণ হয়ে যাচ্ছে। তাহলে তুমি এরকম করে মন খারাপ করে আছো কেন? আমি তখন ওকে বললাম, মন খারাপ করার বিশেষ কারণ আছে। তোমাকে কিভাবে বলবো? আমি এখানে এসেছি প্রায় 6 মাসের উপরে হয়েছে, অথচ আমাকে কেউ বাড়িতে দিয়ে আসার কোনো নামগন্ধই নেই। এটা কেন? আর তোমার ভাই আমার সঙ্গে এরকমটা কেন করছে? আমি এখান থেকে চলে যাব এখান থেকে। রোকসানা তখন বলল যে জানি না, এটা ভাইয়ার ইচ্ছা। তবে আমি বললাম না আমি ওই পাশে কখনো যাই না, তোমার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে আমাকে ওই মহলে যেতে দেয় না, সেজন্য আমি তোমার সঙ্গে দেখা করতে পারি নাই। যাই হোক, আজকে দেখা হয়ে গেছে, আসো আমরা তোমার এসে ঘুরি, বাজারে ঘুরি। আমি চাদরটা ভালো মতো পেঁচিয়ে নিচ্ছি। ও তখন সেই অদ্ভুত মসৃণ এবং মোলায়েম কাপড়টা শরীরে পেঁচিয়ে নিল এবং ওর শরীরের কোনো অংশ দেখা যাচ্ছিল না। ও আমার সঙ্গে হাঁটতে শুরু করলো এবং আমিও ওইরকম জিনের বেশে ওইখান থেকে হেঁটে খানিকটা সামনে আসলাম এবং সেই বাজারের কাছে পৌঁছে গেলাম। ও খুব আনন্দ নিয়ে এটা ওটা দেখছিল। তারপর দোকানের থেকে মেয়েদের সামগ্রী কিনছিল। অনেক সুন্দর সুন্দর সামগ্রী পাওয়া যায় মেয়েদের এবং ছেলেদের আর কি। তবে তারা সেই সব জিনিসপত্র জিনেরা পরে থাকে। রোকসানা আমাকে সঙ্গে করে নিয়ে ওই বিল্ডিংয়ের ভিতর দিয়ে মূল গেট দিয়ে ভিতরে ঢুকলো। গার্ড যারা ছিল তারা আটকালো না, কারণ জানে যে আমি কোনো দাসীর সঙ্গে ঢুকলেও বা কি আর বের হইলেও বা কি, আর আমার সঙ্গে অন্য মিস্ত্রিরাও তো থাকতে পারে, ওরা আমাকে চেনে। তো রোকসানা ওদের সামনে দিয়ে ঘরের ভিতর ঢুকে গেল এবং ওই বড় প্রাসাদের ভিতর থেকে সোজা মহলের পেছন সাইড দিয়ে চলে গেল তার নিজের মহলে। এবং যাওয়ার সময় আমাকে হাত নেড়ে বলল কি যে, তোমাকে ধন্যবাদ রাকিব, তুমি আজকে যা করেছো। তবে আজকে থেকে প্রত্যেকদিন আমি তোমার সাথে বের হব, তুমি আমাকে বের হতে সাহায্য করবে না? আমি বললাম, জানি না, যাও। তাই বলে আমি এখান থেকে চলে আসলাম। রোকসানা বেশ অদ্ভুতভাবে আমার দিকে তাকালো, তারপর একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি রোকসানাকে কখনই মন খারাপ করতে দেখিনি। ও সবসময় হাসি খুশিভাবে কথা বলে, কেমন যেন বেশ উৎফুল্ল মনের একটা মেয়ে। ও চলে গেল ঘরের ভেতরে। আমি এখান থেকে চলে আসলাম নিজের কক্ষে। রোকসানার কথা কেন যেন বারবার মনে হচ্ছিল, কারণ ও দেখতে এত সুন্দর এবং মিষ্টি একটা মেয়ে। ওর চোখের দিকে তাকিয়ে যেন আমার বুকের ভিতরে একটা অন্যরকম টকবক টকবক করতে শুরু করেছে। এখানে আসার পর অনেক জিনিস আমি দেখেছি, অনেক অলৌকিক বস্তু দেখেছি, তবে রোকসানার মতো এত সুন্দরী কোনো মেয়েকে আজ পর্যন্ত আমি এই পুরো ভবনে বা পুরো জিনের নগরীতে কোথাও দেখিনি। আমি ওইখানে কাজ করতে শুরু করলাম। সেদিনকে বিকেলে আমি আমার কারখানায় বসে কাজ করছিলাম। হঠাৎ করেই আমি খেয়াল করলাম ওই কারখানার ভিতরে, যেখানে ওরা কাজ করে জিনেদের, হঠাৎ করেই সেখানে রোকসানা এসে উপস্থিত। রোকসানা আমাকে দেখে সঙ্গে সঙ্গেই ওই কারখানার দরজা বন্ধ করে দিয়ে বলল, রাকিব চলো আজকে বাইরে যাব, আজকে রাতে একটা অনুষ্ঠান আছে। আমার কাজের যে দাসী আছে সে আমাকে বলেছে এখানে অনুষ্ঠান আছে। আমার এরকম রাত জেগে অনুষ্ঠান দেখতে কি ভালো লাগে জানো। আমি বললাম, কেন, তুমি আমাকে কেন নিয়ে যাবে? ও বললো, তোমার সঙ্গে আমি বের হতে পারবো, চলো না রাকিব চলো না। তাই বলে আমার হাত ধরলো, আমাকে বললো চলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও কাজটা শেষ করি। ও বললো, না কাজ শেষ করতে হবে না, তুমি চলো কালকে কাজ করো চলো। এমনভাবে বলছিল যেন ও আমার অনেক ঘনিষ্ঠ। আমি আর সেখানে ওরকমভাবে বসে থাকতে পারলাম না। আমি নিজের কক্ষে আসলাম, ওকে আমার নিজের ঘরে নিয়ে আসলাম। আমার ঘরটা যে অগোছালো এবং এলোমেলো, ও দেখে বলল, তুমি এখানে থাকো, বেশ অদ্ভুত, আমার ঘরটা কি পরিমাণ সাজানো তুমি জানো না। অবশ্য আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাপড় পরিবর্তন করো। আমি উপরের তলায় গেলাম, কাপড়টা পরিবর্তন করছিলাম, ঠিক সেই মুহূর্তে ও আমার সমস্ত কিছুতে হাত দিচ্ছিল। ও দেখে বললো কি যে, এই সমস্ত জিনিস তুমি করো। আমি কি বললাম, ও তুমি ধরছো কিসের জন্য, সব রাখো। আমি তড়িঘড়ি করে জামা কাপড় পরে বের হলাম এবং ওকে নিয়ে সঙ্গে করে গেট দিয়ে বের হয়ে গেলাম। গার্ডরা আমাকে আটকালো না, কারণ গার্ড জানে আমি মাঝে মধ্যে বিভিন্ন দাসীর সঙ্গে ঢুকি বের হই, বিভিন্ন লোকের সঙ্গে ঢুকি বের হই, এই জন্য আমাকে কিছু বলে না। আমি ওর সঙ্গে ওইখান থেকে বের হলাম। বের হওয়ার পর ও এত পরিমাণ খুশি ছিল, আচমকা ওই অবস্থায় আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ রাকিব, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজকে আমার মনের আশাটা পূরণ করলে। তারপর আমাকে সাথে করে ওইখানকার একটা অনুষ্ঠান ছিল, জিনেদের নাট্যমঞ্চ অনুষ্ঠান টাইপের, ওরা ওইখানে এরকম কিছু করে। তো ওইখানে গিয়ে ও খুব আনন্দের সহিত সমস্ত কিছু দেখতে লাগলো।
তো হঠাৎ করেই ও আমার হাত ধরে টেনে এই কোণার দিকে নিয়ে যেতে লাগলো। বললো কি যে, মোসাহেব সাহেব, আমার ভাইয়ের মোসাহেব সাহেব। আমরা তো কি হয়েছে? ও তখন বললো, মোসাহেব সাহেব আমাকে চেনে, দেখলে একদম আমার লিঙ্ক লাগাবে ভাইয়ের কাছে, তাড়াতাড়ি চলো। আমাকে হাত ধরে দ্রুত দ্রুত এখান থেকে নিয়ে যেতে লাগলো। ও যখন দৌড়াচ্ছিল, হঠাৎ করে শূন্যে ভেসে একটা আগুনের গোল্লা হয়ে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। ও যখন ওড়ে তখন ওকে এরকমভাবে দেখা যায় উঠতে উঠতে এই শহরের শেষ প্রান্তের একটা গলির মাথায় আমাকে নিয়ে হাঁটছে এবং বলছে, রাতের বেলা এরকম হাঁটতে যে আমার কি যে ভালো লাগে রাকিব, তুমি জানো না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি তখনও প্রায় মন খারাপ করেছিলাম। ও যা বলতো তাই করতাম এবং সেটাই আমি শুনতাম, কারণ ও হচ্ছে গিয়ে এখানকার যে লিডার ছিল সেই লিডারের মেয়ে, লিডারের বোন আর কি। আমি তো তাকে না করতে পারি না। আর এমনভাবে আমাকে বলে, ওর সৌন্দর্য, ওর চেহারার ছবি সমস্ত কিছু এত সুন্দর যে আমি কোনোভাবে ওকে না করতে পারি না। যা বলে সেটাই শুনি। এরকম করে বেশ কিছুদিন সময় আমাদের কাটলো এবং ও মাঝে মধ্যে আমাকে এরকমভাবে বাইরে নিয়ে আসার জন্য জোরাজুরি করতো। তো সেদিনকে আমি এবং ও ওই শুনশান গলি দিয়ে হাঁটছিলাম। তো হঠাৎ করে একটা জিন বুঝতে পারে যে ও একটা মেয়ে, বুঝতে পেরে ওর পিছু নেয়। ও পিছু নেওয়ার সময় ও তখন হঠাৎ করে সেই জিনটাকে থামিয়ে দিয়ে বলে, কি ব্যাপার, আমার পিছু নিচে কিসের জন্য, কি হয়েছে? তো ওই জিনটা জানতো না যে এটা হচ্ছে গিয়ে এইখানকার ওই বড় যে লিডার আছে বা লিডার জিন আছে তার বোন আর কি। তো তখন ইফটিজিং করা শুরু করে এবং টানাটানি করা শুরু করে। তো তখন আমি সেই জিনটাকে প্রহার করি বা মারি আর কি। তো মারার পর সেই জিনটা আমাকে দেখে ফেলে যে আমি একজন মানুষ এবং আমার ক্ষতি করার চেষ্টা করে এবং আমাকে প্রচণ্ড মারে, আহত করে ফেলে। এবং তখন ওইখানে কিছু জিন জড়ো হয়ে যায়। তারপর ও আমাকে এখান থেকে নিয়ে চলে আসে এবং সেই রাতে আমি প্রায় মার খেয়ে প্রায় অচেতন অবস্থা হয়ে গিয়েছিল আমার। তো ও ওই রাতে ওই প্রাচীরের ওপর দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে হচ্ছে মূল মহলে চলে আসে। তো ও সুযোগে ছিল কখন এই পাশের গার্ডরা সরবে এবং ও আমাকে নিয়ে মহলের ভিতর ঢুকবে। তো আমার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ আমি খুব মার খেয়েছি, তাও আবার ওর জন্য আর কি, রুকসানার জন্য। তো রুকসানা তখন আমাকে নিয়ে আসলো ওর কক্ষে আর কি। তো আমার কপাল বেয়ে তখন রক্ত বের হচ্ছিল এবং জিনেরা খুবই হিংস্র হয় আর কি, খুবই খারাপ হয়। এরা মানুষ দেখতে পারে না। এরা এখানকার বেশ কারিগর আছে, মানুষ কারিগর, ওরা কখনো মানুষের বেশ ধরে যায় না বাইরে, জিনেদের পোশাক পরে বাইরে বের হয়ে যেতে করে ওরা বুঝতে না পারে যে এটা একটা মানুষ, দেখলে ওরা ক্ষতি করার চেষ্টা করে। তো ও তখন আমাকে ওর বিছানায় নিয়ে আসে। এই বিছানায় নিয়ে আসার পর আমাকে শোয়ায়। আমি তখন প্রায় অনেকটা অসুস্থ, চোখ ঠিকমতো তাকাতে পারছি না, এরকম একটা অবস্থা। তো রুকসানা এসে যখন আমাকে বিছানার পর শোয়ায়, ও রুকসানার ঘরের ভিতরের কিছু জিন আছে যারা কিনা, জিন বলতে পরি আছে যারা কিনা রুকসানার সেবা সবসময় থাকে। তো রুকসানা ঘরের ভিতর ঢুকে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল এবং রুকসানার সঙ্গে সবসময় যে দাসীটা থাকে সে দৌড়ে এসে বলল কি যে, হায় আল্লাহ, এটা আপনি কি করেছেন? ওকে এখানে নিয়ে এসেছেন কিসের জন্য? ও তো কাঠ কারখানার সেই মিস্ত্রি, এখানে কেন নিয়ে এসেছেন? রুকসানা তখন বলল যে, ও আমার জন্যই তো মার খেয়েছে, আর তোমাকে আমি কতবার বললাম যে আমাকে নিয়ে যাও, নিয়ে গেলে না, আর ও দেখো ও আমার জন্য এরকমটা করেছে। তারপর ওরা দুজনে মিলে আমার সেখানে ব্যান্ডেজ করে দিল এবং তখন আমি হালকা করে তাকাতে পারছিলাম। আমি তখন উঠে বসলাম। বসার পর রুকসানা নিজের হাতে আমাকে এক ধরনের শরবত খাওয়ালো। বাদামের শরবত ছিল না কি জাতীয় শরবত ছিল আমি জানি না, তবে খুব সুস্বাদু এবং খুবই মিষ্টি সেই সুস্বাদু ওই জিনিসটা ছিল। এবং রুকসানা আমার পাশে বসে আমার হাতটা ধরে বলল যে, রাজীব, তোমার সমস্যা হয়নি তো, ব্যথা করছে না তো? আমি বললাম না। ও এত যত্ন করে আমার সেই সমস্ত হাত বলে দিতে লাগলো এবং এমনভাবে আমাকে দেখাচ্ছিল সমস্ত কিছু, যেন আমার কিছু হলেও বাঁচবে না, এরকম একটা অবস্থা। এত পরিমাণ চঞ্চল ছিল এবং উৎফুল্ল ছিল। তো তারপর ও হচ্ছে গিয়ে আমি ওর রুমটা দেখতে লাগলাম। এত সুন্দর রুম, গোছানো সাজানো, এত সুন্দর কাচ দিয়ে তৈরি, মার্বেল পাথর দিয়ে তৈরি এবং বিছানাটা এত পরিমাণ নরম, গোলাপি কালার এক ধরনের চাদর বিছানা সেখানে, এবং এত সুন্দর ওকে দেখাচ্ছিল তখন। কারণ এমনিতে তো বাইরে থাকি, অন্ধকারে থাকি বা আলোর ভিতরে থাকি না, ওর রুমটা খুব সাদা ধবধবে আলো দিয়ে ভরা, তবে আলোর উৎস কোনটা সেটা আমি বুঝতে পারিনি। তো রুকসানা তখন আমাকে বললো, কি দেখছো? ওর দিকে তাকিয়ে ওর ঠোঁটের নিচে একটা তিল ছিল, সেই তিলটার প্রতি আমার একটা অন্যরকম লোভ ছিল। তো ততদিনে ওর প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা জাতীয় টান চলে এসেছে, যেটা কিনা আমি বুঝতে পারতাম, কিন্তু ওই কথা তো আমি জীবনেও কেউ বলতে পারবো না, তাহলে তো আমাকে দুই টুকরো করে কেটে ফেলবো ওর ভাই আর কি। তো ওই দিনকে রাত্রেবেলা আমাকে বললো, আজকে যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো, এখানে ঘুমাও। তো আমি তখন বললাম যে, এখানে শুবো কিভাবে? রুকসানা বলল, সমস্যা নেই, আমার রুমে কেউ আসে না, আমি এখানে এরকমভাবেই থাকি। তো রাত্রেবেলা আমার জন্য তো খাবার আনতে হবে। তো ও নিজে খায়নি, ওর যে দাসী ছিল সেই দাসীকে দিয়ে খাবার নিয়ে এসেছে এবং ও নিজের হাতে সেদিনকে রাত্রে আমাকে খাইয়ে দিল।
সত্যি সেটা ছিল এক অন্যরকম সুন্দর রাত। তো রাত্রেবেলা সকলে তখন জেগে আছে, সকাল সকাল হয়ে আসছে। তো ওই সময় সকলে ঘুমায় পড়ে আর কি। তো আমি তখন ওর সঙ্গে বসে সেখানে গল্প করছিলাম ওর বারান্দায় বসে, এবং ও আমাকে বসিয়ে বললো কি যে, একটা বিষয় আমি কিন্তু তোমার চেহারায় দেখেছি রাজীব, তুমি সবসময় কেমন যেন মন খারাপ করে থাকো, এটা কেন বলো তো? আমি তখন ওকে বললাম যে মন খারাপ করে থাকার কারণ আর কি, আমাকে যে এখানে চিরদিনের জন্য নিয়ে আসা হয়েছে এটা কি ঠিক, অথবা আজগর ভাইকে যে চিরদিনের জন্য 43 বছর ধরে সেখানে বন্দি আছে এটা কি ঠিক? অবশ্যই ঠিক না, তার পরিবার আছে, অন্যান্য অনেকেই আছে। তো এই অবস্থায় কাউকে এরকমভাবে আটকে রাখাটা মোটেই ঠিক না, আমি যেটা মনে করি আর কি, মোটেই ঠিক না। তো এই কথা শোনার পর তখন রুকসানা বলল যে আসলে তো এটা ঠিক না, কিন্তু আমার ভাই এটা কেন করে? তুমি জানো আজ পর্যন্ত তোমার সঙ্গে আমি যেরকমভাবে মিশেছি কারোর সঙ্গে এরকমভাবে মিশিনি। তবে তুমি এই জন্যই মন খারাপ করে থাকো, তাই না? যে বাড়ির কথা তোমার খুব মনে পড়ে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমি তখন বললাম যে আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে, যাদেরকে কিনা আমাকে দেখতে হতো, যাদেরকে আমি কাজ করে টাকা পাঠাতাম। 2 বোন আছে যাদেরকে কিনা আমার বিয়ে দিতে হবে। এই সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপর ছিল। সেই সমস্ত জিনিস ফেলে এখন আমি 1 বছর ধরে এখানে পড়ে আছি। এখানে আমাকে নিয়ে আসা হয়েছে, আমি নাকি আর কোনোদিন যেতে পারবো না। তাহলে আমার আব্বার কি হবে, আমার মার কি হবে, তাদেরকে কে দেখবে? আমার অন্যান্য ভাই বোনেরা তো কোনোদিন তাকে দেখবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার 2 বোনকে বিয়ে দিবে কে? দেওয়ার মতো সামর্থ্য তো আমার আব্বার নাই। তাহলে এই সমস্ত কিছু তো আমাকে করতে হবে। কিন্তু তোমার ভাইয়ের জিনেরা আমাকে তুলে নিয়ে আসলো সেদিনকে, ইনার কোনোভাবে আটকে রাখলো। তো আসলে আমার চিন্তা হয় বাড়ির জন্য। বাড়িতে তো প্রায় যেতে পারি না, 1 বছর হয়েছে। আসলে কি করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। এই মুহূর্তে তখন রুকসানার মনটা খানিকটা খারাপ হলো আর কি। আমি ওকে বললাম, তুমি মন খারাপ করো না রুকসানা, সত্যি আমি মনের কষ্টগুলো তোমাকে বললাম আর কি, যেটা আমার মনের মধ্যে আছে। রুকসানা তখন বললো যে তুমি একদমই চিন্তা করো না, তুমি খানিকটা সুস্থ হও, আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। তোমার আব্বা আম্মা কেমন পরিস্থিতিতে আছে আমি দেখাই নিয়ে আসবো তোমাকে। তো আমি তখন তাকে বললাম যে দেখাই নিয়ে আসা কি হবে, আমি তো তাদের জন্য কিছু করতে পারতেছি না, আমার তাদের প্রতি একটা দায়িত্ব আছে, সেই হক আদায় করতে হবে, আরও কত কিছু আছে সেগুলো করতে হবে, আমি তো আর সেগুলো করতে পারতেছি না। আমাকে দূর থেকে তারা তো অপেক্ষা করতেছে, তাদেরকে টাকা পাঠাবো, তারা কীভাবে থাকবে খাবে আল্লাহ মাবুদ জানে, তারা 1 বছর কী করছে বা কীভাবে চলছে। তো রুকসানা তখন বললো আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত একটু বিশ্রাম করো, আমি পরে বিষয়টা দেখতেছি। তো তারপর রুকসানা আমাকে ওর বিছানায় ঘুমাতে বললো, আর ও বললো কি যে ও নাকি এই বিছানায় ঘুমাবে। আমি বললাম, তুমি পাগল হয়েছো? আমি নিচেই কার্পেটের উপর শুয়ে পড়তেছি। ও কোনো কথা না শুনে আমাকে কম্বল দিয়ে ওইটার উপরেই ঘুমাতে দিল, এবং আমি সেখানে ঘুমালাম আর কি। আর ও হচ্ছে কি করছে আমি জানি না, ও বসেছিল বেশ খানিকক্ষণে, বললাম একটু বাইরে যাব। সেখানে আমি যখন ঘুম থেকে উঠি তখন দুপুর পার হয়ে গেছে আর কি, আর ওই সময় তো সমস্ত জিনেরা ঘুমায় থাকে। রুকসানা আমাকে নিয়ে ওখান থেকে বের হলো, বের হয়ে আমার নিজের কক্ষে আসলো। আসার পর বললো যে চলো তোমাকে বৈদ্যের কাছে নিয়ে যাই, উনি তোমাকে ঠিক করে দেবেন, আর তোমার আব্বার কি রোগ হয়েছে সেটা আমি বৈদ্যকে নিয়ে গিয়ে আমি সেটা দেখবো, এবং আজকেই তোমার সঙ্গে আমি যাব সেখানে। তো আমি বললাম কি যে এটা তোমার ভাইরা দেখবে না, দেখলে তারা কিছু বলবে না? সে তখন বললো না, দেখবে না, আমি সেই ব্যবস্থা করেছি, তুমি চলো। তারপর ওই দিনকে বিকালে আমাকে নিয়ে রওনা দিল। রওনা দেওয়ার পর দূরে ঘন বিরান একটা জায়গায় একটা বাড়ি আছে, সেখানে একজন কবিরাজ থাকেন, জিন কবিরাজ, যিনি কিনা সমস্ত চিকিৎসা করে থাকেন। তো তিনি আমাকে দেখে বললেন যে কিছু নাই, সামান্য জ্বর ঠিক হয়ে যাবে। আমাকে একটু ওষুধ দিলেন, তার কারণ আমার জ্বর এসেছিল ওই রাত্রেবেলা। ওষুধ দেওয়ার পর আমি সেটা খেলাম, খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আমার সম্পূর্ণ জ্বর গায়েব। মানে মানুষের শরীরে জ্বর থাকে, তো থাকার পর তো স্থায়ী হয়, আবার চলে যায়, আবার আসে, কিন্তু সম্পূর্ণরূপে গায়েব। এবং তিনি বললেন যে মা তুমি এই কথা যেহেতু বলছো, তাহলে চলো তোমার সঙ্গে যাই। তো ওই দিনকে প্রথমবারের মতো প্রায় টানা 14 মাস পর, আমি 14 মাস এখানে এসেছি, 14 মাস পর আমি রুকসানার হাত ধরে সেদিনকে সেই বৈদ্যকে নিয়ে আমার বাড়িতে আসি। রাত তখন বেশ গভীর রাত। বৈদ্যকে নিয়ে আমি যখন উঠানোর পর এসে আম্মা বলে ডাক দিই, আম্মা ঘর থেকে বের হয়ে আসে, এবং আসার পর বলে যে বাজান তুই কই ছিলি এতদিন? তাই আমি তখন বললাম যে আম্মা আমি তো গেছিলাম একটা জায়গায়, আসলে একটা বিপদে পড়ে গিয়েছিলাম আর কি। ওরা আসছে, আমার বন্ধু, ওরা আব্বার চিকিৎসা করার জন্য আসছে। তো আম্মা আমাকে যে কথা বললো সেটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিল না, মানে এটা কখনই কাম্য ছিল না। আম্মা আমাকে বললো যে আব্বা নাকি 4 মাস আগে মারা গেছে, রোগে ভুগে ভুগে মারা গেছে, আমি টাকা পাঠাই নাই। তো এটা শোনার পর আমি প্রচণ্ড পরিমাণ কান্না করলাম, এবং সেই জিন লোকটি তখন উনি তো এখান থেকে চলে গেলেন, কারণ উনি সান্ত্বনা কীভাবে দিবে।
আমার কান্না দেখে রোকসানা নিজেই খুব ভেঙে পড়লো এবং বলল যে সত্যি কথা, আমার ভাইয়ের জন্য এমনটাই হয়েছে, এটা আসলে ভালো হয় নাই, খারাপ হয়েছে আর কি। রোকসানাকে ওরা কেউ দেখতে পাচ্ছিল না। আমি যখন আমাকে দেখালাম যে এটা আমার বন্ধু, ওই সময় আমার অদৃশ্য ছিল যেহেতু ওরা দুজন জিন ছিল। তো আমি খুব খুব কান্না করতেছিলাম। কান্না অবস্থায় আমি সেখানে আমার বোনের আমাকে ধরে কান্না করলো, আর আমার ভাইয়ের আমাকে বলতেছিল যে কোথায় গেছিলি হ্যান ত্যান। যতই তাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম একটা বিপদে পড়েছি, আমি একটা জায়গায় ফেসে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসতেছি, তারা কোনোভাবে কোনো কথা শুনতে চায় না। তো ওই দিনকে এরকমভাবে কেটে গেল এবং খুব খুব মন খারাপ ছিল আমার। পরের দিন ওদিনকেই যখন আমি ঘুমাতে গেলাম, রুকসানা আমাকে বললো যে আসলে এটা ঠিক হয় নাই, তোমার সাথে যা ঘটেছে সেটা ঠিক হয় নাই, আমি এটা বুঝতে পারছি, এবং আজকে আমি তোমার সঙ্গে এখানে থাকবো। আমি এদিকে কতদিন থাকা যায় এখানে, কারণ আমি এখানে ম্যানেজ করে এসেছি, যে এক জায়গায় যাচ্ছি সেটা বলে এসেছি আমি। তো তারপর রুকসানা, আমি যে কক্ষে থাকি সেই কক্ষে ঘুমালো। আমি রুকসানাকে সেই শক্ত কাঠের বিছানার উপর শুইতে দিলাম, ও তখন শুইলো ওইখানেই। আমি নিচে পাটি বিছায় শুইলাম এবং রুকসানাকে বললাম, তুমি এইসব বিষয়ে মন খারাপ করো না, যা করা তো তোমার ভাই করছে, তুমি তো কিছু করো নাই। ও তখন বললো, না, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। তো ওদিনকে রাত কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুকসানা একটা অন্যরকম, মানে একটা পাখি বা ওই জাতীয় একটা জিনিসের বেশ ধরে সেখানে শুয়ে আছে। তো আমি বললাম কি যে এরকম কেন? ও তখন বললো যে রাত্রে বেশ বেশ অদ্ভুত রকমের শীত লাগছিল আর কি। শীত কোথায়, এখানে তো শীতই নেই, গরমকাল। সে বললো না, লাগছিল, ওই জন্য একটা পাখির বেশ ধরে আমি আমার এই কাপড়ের ভিতরে শুয়েছিলাম। তখন তখন বললাম তোমাদের তো ভালোই। তারপর ওইদিনকে আমি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কারণ আমি জানি যে আমি বাড়িতে থাকলে কিছুই হবে না, আমাকে যেতে হবে এখানে। ওইখানে যদি ওর ভাই না দেখতে পায় তাহলে সমস্যা করবে। তো এখান থেকে আমি চলে আসার সিদ্ধান্ত নিলাম, চলে আসলাম। তো আসার পর থেকেই রোকসানা সবসময় আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো এবং বলতো যে আমি সমস্ত কিছু দেখবো, করবো, এবং আমার সঙ্গে গল্প করতো। এবং ওই দিনকে থেকে ও নিজের দায়িত্ব নিয়ে বাড়িতে টাকা পাঠানোর ব্যবস্থা করতে শুরু করলো, এবং প্রত্যেক মাসে ও বাড়িতে কিছু পরিমাণ টাকা জিনেদের হাত ধরে পাঠাতো। আর এর মাঝখানে যেরকম একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমি কল্পনাও করতে পারি নাই, কারণ আমার মনে যাই চলুক না নাই চলুক, সেটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে রোকসানার মনে কি চলতেছে, সেটা দেখার বিষয়। রোকসানা তো খুব সুন্দর একটা মেয়ে জিন, এবং তার সৌন্দর্যের বর্ণনা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো রোকসানা বলে কি যে তোমার দুই বোনকে বিয়ে দেওয়ার জন্য পাত্র আমি খুঁজে দিব, আমার জিনেরাই সেটা করবে, আমার কিছু পালিত জিন আছে, ওরা এই কাজগুলো করবে। তো ওরা তখন রোকসানা তখন বলল যে দুজন পাত্র আছে, তারা তোমাদের এলাকায় থাকে এবং তোমার বোনেদেরকে তারা পছন্দ করেছে, তবে সমস্যা হচ্ছে যে তোমার বাড়ি ঘরদোর আগে ঠিক করতে হবে। আমি এই সমস্ত কিছু করার ব্যবস্থা করব এবং সেটা খুব শীঘ্রই করব। তো আমাদের বাড়িতে যে দোতলা ঘর ছিল, সেই দোতলা ঘরটা জিনাদের মাধ্যমে ভাঙা হয় এবং জিনারাই সেই বাড়িটা মাত্র 17 দিনের মধ্যে কমপ্লিট করে, একটা পাকা দালান বাড়ির মতো কমপ্লিট করে। এবং আমি শহরে এসে বড় ব্যবসা করতেছি এটা আমি বাড়িতে বলি, কারণ এটা না বললে তো আমার আর কোনো কিছু করার থাকবে না। আমি তো আর বলতে পারবো না যে আমি একটা জিনের জগতে আছি বা এখানে থাকি, জিনেরা আমাকে সাহায্য করতেছে, এটা তো আমি বলতে পারবো না। তো বাড়িতে আমি ঘর বানালাম। প্রথমে ঘর বানানোর পর রোকসানা আমাকে নিজের হাতে সেই ঘরটা বানায় দিল। এত সুন্দর বাড়ি ওই এলাকায় বা ওইখানে কোথাও নাই, মাত্র 17 দিনে বাড়ি নির্মাণ হয়ে গেল আর কি, সমস্ত কিছু। তো ওইটা দেখে সকলে অবাক হয়েছিল এবং নানান ধরনের প্রশ্ন করেছিল আমাকে, আমি কোত্থেকে আসলাম এতদিন পর, এত টাকা কই পাইলাম। তো আমি কারোর কোনো প্রশ্নের উত্তর দিই না, উত্তর প্রয়োজনও মনে করি নাই আমি। তো এর মাঝখানে আমার দুই বোনের বিয়ে হলো, দুই বোনের বিয়ে একসাথেই। দুই বোন পিঠাপুটি ছিল, 1 বছরের ছোট বড় ছিল। তো দুই বোনের বিয়ে একই দিনে আমি দিলাম, আর এই সম্পূর্ণ খরচ রুকসানা আমার জন্য বহন করেছে। তো এই সমস্ত কিছুর জন্য আমি রুকসানার প্রতি খুব কৃতজ্ঞ, এবং সবসময় আমি চাই যে রুকসানা ভালো ভাবে আমার সঙ্গে থাকুক এবং আমাকে দেখভাল করুক, এটা আমি চাইতাম আর কি। তো আমি তো ওইখান থেকে চলে আসতে পারতেছিলাম না, কারণ ওইখানে আমাকে থাকতে হবে সব সময়, কোনোভাবেই চলে আসার কোনো সুযোগ নেই। আমার দুই বোনকে বিয়ে দেওয়ার পর আমি ওইখানে ফিরে গেলাম, এবং আমি খুশি ছিলাম এবং খুব আনন্দের সহিত ছিলাম। তো ওইখানে যাওয়ার পর খলিফা বিষয়গুলো সমস্ত কিছু জানতো, খলিফা যে জিনটা ছিল উনি সমস্ত কিছু জানতো। আমার কাজ কিন্তু নিয়মিত এখানে চলতেছে। আর আমি আমার সেই বন্ধু যে ছিল, ওকে কিন্তু আমি ঘটনাটা বলি নাই যে 43 বছর আগে যে মুরব্বী লোকটা আসছে এখানে, ও আমার বন্ধু হয়ে উঠেছিল আর কি। ওকে আমি ওরকম কোনো কিছু বলি নাই যে এরকম লিডারের মেয়ের সঙ্গে আমার প্রেম আছে আর কি, এরকম কোনো কিছু বলি নাই আমি। তো একদিন দেখে ফেলেছে আমি তার সঙ্গে
হাঁটতেছি, ওদের সেই ঘরের বারান্দায়ও দেখে ফেলে দূর থেকে। পরে আমাকে জিজ্ঞেস করে, তাই আমি বলি কি যে আমি ওকে ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, তবে উনি একে ভালো জানে আর কি, এবং এরকমটা করেছে। তো উনি তখন আমার হাতে পায়ে ধরে যে, ভাই আমাকে দয়া করে আমার পরিবারের সাথে একবার যেন দেখা করে নিয়ে আসে, কারণ আমি আমার শেষবারের জন্য আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। তো তখন আমি বলি কি যে আচ্ছা ঠিক আছে কাকা, আপনি তো মুরব্বী হয়ে গেছেন, আপনাকে দেখি পার্মানেন্ট পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা। তো কিছু জিনিসের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল, আর উনি এখানকার অন্য একটা সেকশনে কাজ করতেন। তো আমি সেদিনকে খলিফার মাধ্যমে ওই বড় যে লিডার ছিল তার কাছে প্রস্তাব পাঠাই যে ওনাকে কোনোভাবে এখান থেকে মুক্তি দেওয়া যায় কিনা। তো আমি ভাবতে পারিনি যে ওনাকে এরকমভাবে মুক্তি দিবে, আর খলিফার কথায় ওনাকে মুক্তি দিয়ে দেয় আর কি, এবং ওনাকে ওনার বাড়ি যে খুলনা ছিল সেখানে পাঠিয়ে দেওয়া হয়, এবং উনি যেদিনকে চলে গেছে সেদিনকে খুব খুশি ছিল। তবে আমি যে এখান থেকে ছাড়া পাবো না সেটা আমি জানতাম, কারণ আমার তো আর কোনো কিছু করার নেই। আর নিশ্চয়ই রুকসানা আমাকে কোনোদিন ভালোবাসবে না, আমি আমার ভালো মনের কথাগুলো বলতে পারবো না। তো ওই দিনকে সন্ধ্যার দিকে আমি আমার যে ঘর ছিল, ঘরের সামনে একটা ছোট্ট জায়গা ছিল, সেখানে বসে আছি। তো ওই মুহূর্তে রুকসানা আমাকে ডেকে নিয়ে গেল তার কক্ষে ডেকে নেওয়ার পরে বললো কি যে রাজীব, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আসলে এটা অনেক অনেক মাস ধরে, অনেক দিন ধরে কথা বলার চেষ্টা করছিলাম, আসলে বলতে পারি নাই। কেন বলতে পারি না আমি জানি না, তবে এখন না বলতে পারলে আমার মনের ভিতরে আসলে খুব ঝড় তুফান চলছে আর কি। তাই বললাম, কি হয়েছে তোমার মনের ভিতরে এমন ঝড় তুফান, কিসের ঝড় তুফান? তখন আমাকে বলল, কিভাবে বলল সেটা আপনারা শুনলে খুব অবাক হবেন, কারণ ও আমার জীবন কিন্তু অনেক অংশে পরিবর্তন করেছে। কিভাবে? আমার বন্ধুদের বিয়ে দিছে, আমার আর্থিক যে যা কিছু লাগে, আমার মায়ের যা কিছু লাগে সমস্ত কিছু কিন্তু ওই দিছে আমাকে। তো ও আমাকে ওই দিনকে ওইখানে নিয়ে যাওয়ার পর ওর ঘরে তো এক ধরনের মোমবাতির মতো আলো জ্বলে, টিম টিম করে আলো জ্বলে। তো আমি যে ওখানে যাই, কোনো জিনেরা তখন পর্যন্ত দেখেনি, বা দাসীরা জানে বিষয়টা, কিন্তু কোনো জিনেরা তখন পর্যন্ত দেখেনি। তো ওই দিনকে নিয়েই ওই অবস্থায় আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। তো এইটা তো আমার আসলে কাম্য ছিল না। আমি ওকে চুমু খেতে চাই, ওকে আদর করতে চাই, সব কিছু করতে চাই, কিন্তু ও তো একটা জিন না, তো কোনো মানুষ না। আর এখানকার লিডার যারা আমি কাজ করি তার বোন আর কি। তো ওর সঙ্গে তো এরকমটা করা বা করতে চাওয়ার চিন্তা করাটাও অনেক অন্যায়ের বিষয়। তো ও এরকম একটা কাণ্ড করার পর বললো যে, রাজীব আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শুরুতে বিষয়টা বুঝতে পারিনি, তোমার সঙ্গে হাসি খুশিভাবে মিশেছি, থেকেছি, বন্ধু হয়ে উঠেছি, কিন্তু বন্ধুত্ব যে কবে ভালোবাসার রূপান্তর হয়েছে তা আমি বলতে পারবো না। তোমার মতো এরকম একটা ভালো ছেলে, এরকম একটা সুদর্শন পুরুষ, এরকম একজন দায়িত্ববান পুরুষ, আসলে কোন দিক দিয়ে বলবো, সব দিক থেকেই কম হয়ে যায়। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তবে তখন বললাম যে, এটা তুমি কি বলছো রুকসানা? তোমার ভাই যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে, আর তুমি কি চাও যে আমি মরে যাই? আর তোমার সঙ্গে কি করবে সেটা তো আমি জানি না, তোমার ভাইকে আমি চিনি না, তোমার ভাই খুবই খারাপ একজন জিন। তো সে তখন বললো যে, যতই খারাপ জিন হোক তাতে আমার কিছু যায় আসে না, আর আমি কি ওটা খাই নাকি আমি ওটা পড়ি? এটা আমার বাবার প্রাসাদ, বাবার বাড়ি, আমার বাবা তো এখন জীবিত আছে, তাই না? বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব তো আর না। তার মানে তোমার ভাই তো এখন এই বাড়ির সমস্ত কিছু শাসন করতে, তাই না? তখন বাবা বৃদ্ধ হয়েছে। সে তখন বললো যে, যা মন চায় তাই করুক কে, তুমি এখন থেকে এখানে আমার সঙ্গে থাকবা, আর তুমি আমার সঙ্গে এখানেই থাকবা। তার মানে যে আমি তোমার সঙ্গে এখানে থাকবো কিভাবে, এখানে যদি কেউ দেখে ফেলে? তো তখন বললো যে, কেউ দেখে ফেলুক, আমি এই বিষয় নিয়ে আমার আব্বার সঙ্গে কথা বলবো। আমি বললাম, না, এই বিষয় নিয়ে তুমি কথা বললো না, এইটা নিয়ে কথা বললে অনেক সমস্যা হবে, অনেক ঝামেলা হবে। তো সে তখন বলে, আচ্ছা ঠিক আছে, তবে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। তো আমি প্রথমে বলতে চাইনি, কারণ আমি জানতাম যে এটা বললে আমার ক্ষতি হবে, ওর না ক্ষতি হোক বা না হোক, আমার হবে, আমাকে মেরে ফেলবে, আমি জানতাম। তো যাই হোক, আমাকে বাধ্য হয়েই আর কি ওর জোরাজোরিতে এমনভাবে কথা বলে, ভাই আমি যদি নিজের চোখে বিষয়টা বিশ্বাস করাইতে পারতাম তাহলে তো আপনারা বিশ্বাস করতেন আর কি। এমনভাবে মানে আঁকড়ে ধরে যে বলতেই হবে। তবে তখন আমার মনের ভিতর তো ওর জন্য ভালোবাসা ছিল। আমি তখন আমার ভালোবাসার কথা ওকে জানাই দিলাম, বললাম যে, আমি তোমাকে সেই শুরুর দিন থেকেই ভালোবাসি, যেদিন আমি তোমাকে দেখছিলাম সেদিন থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক পছন্দ করি। তো তখন আমাকে বললো যে ঠিক আছে, এবং ওই দিনকেই ও আমাকে ওইখানে রেখে দিল আর কি ওর কাছে, এবং ওর কাছে জোর করে আমাকে ঘুমাইতে বাধ্য করলো, এবং ওর সঙ্গে থাকলাম, ঘুমাইলাম। এবং আমি আসলে ওই সময়টার কথা ভুলতে পারবো না, যত ওর সঙ্গে যখন আমি থাকতাম আর কি। তো এরকম করে মাঝখানে আরও 4 বছর সময় কাটলো, এবং 4 বছরে আমাদেরকে কেউ ট্র্যাক করতে পারেনি যে আমরা প্রেমের সম্পর্কে আছি, ভালোবাসি একে অন্যকে।
তো 4 বছর পর হঠাৎ করে এক রাত্রেবেলা ও আমার সঙ্গে শুয়েছিল, আমি ওর সঙ্গে ওর বিছানায় শুয়েছিলাম। তো ওইখানে ওর ভাই হঠাৎ করে এসে উপস্থিত হয়। তো এই ঘটনাটা ওর আব্বা জানতো, ওর আব্বা আমাকে মেনেও নিয়েছিল। তো ওর ভাই এটা দেখে তখন খুব রেগে যায় এবং রেগে গিয়ে আমাকে মারার জন্য যা কিছু করা লাগে, বা সামান্য একজন মানুষ আমি, আমার সঙ্গে বা ওর মারতে কত সময় লাগবে আর কি, ও যদি আমাকে এখানে নিয়ে আসতে পেরেছে। আর আমি রাজবাড়ির একজন কর্মকর্তা, ওদের এখানে কাজ করি আমি, আমাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে। তো এটা দেখার পর খুব রেগে যায়। তো রেগে যাওয়ার পর ওর বোন ও নিজে বলে কি, ওকে যদি তুই মারিস তাহলে আমি মরে যাব এবং তুই তো তোর আর কখন কোনো কিছু করার থাকবে না। তো আমাকে নিয়ে তখন মারতে শুরু করে, কয়েকজন জিন মিলে মারে এবং ওই মুহূর্তে ও তখন হচ্ছে গিয়ে ওর শরীরের ক্ষতি করতে থাকে। ওদের জিনেদের মধ্যে কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতার বলে ক্ষতি করতে থাকে। তো ওর ভাই তখন তাকে গিয়ে আটকায় এবং ও অসুস্থ হয়ে পড়ে। তো তারপর আমি ওর কাছে দৌড়ে যাই। তো এক প্রকার বিধিকিস্তে অবস্থা। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে ও তখন বলে যে তুই কি চাস, যে আমি মরে যাই, তুইকে মরে ফেললে আমি মরে যাব, তুই এটা শুধুমাত্র কল্পনা করিস, ভেবে রাখিস তুই। তারপর আমাকে হচ্ছে ওইখান থেকে সে বৈদ্য বাড়ি নেওয়া হয় এবং বৈদ্য বাড়ি নেওয়ার পর আমাকে চিকিৎসা করা হয় 2 দিন এবং আমি কিঞ্চিৎ সুস্থ হয়ে উঠি। এবং ওর বাপ মা সময় তাকে কী বুঝাইছে আমি জানি না, যে লিডার ছিল, যে কিনা আমাকে কাজ দিয়েছিল বা এখানে নিয়ে আসছিল, সে তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার বোন তোকে পছন্দ করে, তাহলে আমার বোনের সঙ্গে যেহেতু তুই থাকিস, খাস, সমস্ত কিছু করিস এবং 5 বছর ধরে তোর সম্পর্ক, এটা তো আমি জানতাম না বা আমি কোনো কিছুই করিনি, তো এখন থাক, তোর একসঙ্গে থাক, ভালো থাকলে থাক আর কি। আর ওর বাপ মাও ঠিক একই কথা বলেছে, রুকসানার বাপ মা আর কি। তো তারপর ওইখানে আমাকে ওর সঙ্গে থাকতে দেওয়া হয় এবং বিয়ে করিয়ে দেওয়া হয়। ওদের ধর্ম বা ওদের যে রীতিনীতি আছে, ওরা তো মুসলিম জিন, ওদের যে রীতিনীতি আছে সেই রীতিনীতি অনুযায়ী আমাকে এখানে বিয়ে পড়ানো হয় ওর সঙ্গে। তো সেদিন আমি খুব খুশি ছিলাম। তবে ওর শর্ত ছিল যে আমাকে কোনোদিন এই জিন্নাগরি ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি এখানে থাকতে হবে ওর বোনের সঙ্গে এবং এখান থেকে কোথাও আমি যেতে পারবো না। আর আমার তো আর কোনো পিছুটান ছিল না। আমার ওর কয়েক বছর পরে আমার মাও মারা যায়। তো আমার পিছুটান থাকার তো কোনো কথা না, কারণ হচ্ছে আমার বাড়িতে সেই ঘর দৌড় এখনও আছে, বোনেরা আসে মাঝে মধ্যে, সেখানে থাকে এবং কেউ জানে না যে আমি কোথায় থাকি, কী করি। তো ঘরটা যেহেতু আমি বানিয়েছি, আমার জায়গার উপর আছে, আমরা মাঝে মধ্যে যাই, আমি এবং রুকসানা মাঝে মধ্যে যাই। তো রুকসানা আসলে খুব ভালো একটা মেয়ে জিন এবং আমাকে খুব ভালোবাসে, পছন্দ করে। তো আমি আমার সেই কারিগরি কাজগুলো ছাড়িনি, তখনও রুকসানার সাথে থেকে করতাম এবং রুকসানার আসবাবপত্র বা যা যা প্রয়োজন হতো আমাকে দিয়ে বানাতো আর কি। আর আমার কাজকে আমি ছাড়তে পারি? তো তারপর থেকে এরকমভাবে ওখানে আছে জিনের জগতে, ওদের ওখানে থাকি, ওদের সঙ্গে মেলামেশা এবং সমস্ত কিছু ওদের সঙ্গেই। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, যা কিনা আকস্মিকভাবে আমার জীবনকে পাল্টে দিয়েছিল। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।